নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে শুধু আর্থিক অনুদান নয়, একই সঙ্গে তার আর্থিক পরিকল্পনার ভর কেন্দ্র যে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি তা নিজেই স্পষ্ট করে দিলেন তিনি। বাজেটের পর সাংবাদিক সম্মেলনে আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আগামী বছরের ভোট নয়, রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নই তার প্রধান লক্ষ্য। বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেই আনুষ্ঠানিকভাবে বাজেট প্রস্তাব পেশ করতে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান আর্থিক উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী। একদিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা, অন্যদিকে দেশময় ভয়াবহ বেকারত্বের মধ্যে দাঁড়িয়ে কিভাবে বাংলায় কর্মসংস্থানমুখী আর্থিক পরিকল্পনাকে হাতিয়ার করে সামাজিক উন্নয়ন ঘটানো যায় তারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 94টি প্রকল্পে রাজ্যের সিংহভাগ বাসিন্দা উপকৃত হয়। কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যেও বাংলার দেখাদেখি নারীর আর্থিক ক্ষমতায়নে প্রকল্প ঘোষণা করেছে। এদিন মমতা বলেন, সর্বত্র আর্থিক সহযোগিতায় নানা শর্ত আরোপ করা হয়, বাংলা একমাত্র ব্যতিক্রম। দৃষ্টান্ত দিতে গিয়ে মমতা জানান, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে উপভোক্তাদের কোনো রকমের আর্থিক উপার্জনের শর্ত নেই। তার মতে লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের ক্ষেত্রে একটি সার্বজনীন প্রকল্প। কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণে আর্থিক টানাটানি সত্ত্বেও সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। একই সঙ্গে বেসরকারি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষাতেও জোর দিয়েছেন তিনি। কৃষির পাশাপাশি রাজ্যের শিল্পায়নেও নতুন মডেল নির্মাণ করেছেন। একদিকে যেমন 6টি বাণিজ্যিক করিডোরের জন্য ল্যান্ড ব্যাংক সহ পরিকাঠামোয় অগ্রাধিকার দিয়েছেন, তেমনি জমিদাতাদের ক্ষতিপূরণে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির ব্যবস্থার সংস্থানেও বরাদ্দ রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে শুধুমাত্র আর্থিক বঞ্চনা নয়, রাজনৈতিক চক্রান্তের মোকাবিলা করতে হয়। এদিন বাজেট বিশ্লেষণের পর ভোটার তালিকা কারচুপি করে বাংলা দখলের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোট নিয়েও যে কারচুপির প্রশ্ন উঠেছে তাও এদিন উস্কে দিয়ে পরোক্ষে কেন্দ্রের শাসককে বিঁধেছেন তিনি। বিজেপি 40 লাখ ভোট পারলো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা বুঝতে দেবো। আগামী বছরের বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট, তাই প্রত্যাশিত কারণেই ভোটার তালিকা নিয়ে নিজের কঠোর অবস্থানও এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ডিএ বাড়ালো রাজ্য সরকার। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব রাজ্য বাজেটে। 14% থেকে ডিএ বেড়ে 18%। 1 এপ্রিল থেকে কার্যকর নতুন ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। চলতি অর্থবর্ষে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এর ফলে রাজ্য সরকারের ডিএ বেড়ে দাঁড়ালো 18%। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হয়েছে। ষষ্ঠ পে কমিশনের সঙ্গে যুক্ত হয়ে ওই বর্ধিত বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের প্রত্যেকেই এটা লাভ হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের 8ম পে কমিশন ঘোষণা করা হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে বিস্তর পার্থক্য দেখা দেয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 53% হারে ডিএ। বর্ধিত ডিএ কার্যকর হলে কেন্দ্র রাজ্যের ফারাক হবে 35%।
আর তাতেই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি আরও তীব্র হয়ে উঠেছে। ৩৯ টাকা চুরি করেছেন, 4 টাকা দিয়ে মন ভোলানো যায় না। 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে উনি দেখাচ্ছেন যে এটা উনি বদান্যতা করছেন, কিন্তু এটা কোনো বদান্যতার প্রশ্ন নয়। 39 টাকা পাওনা, আপনাকে যদি কেউ 4 টাকা দেয় আপনার ন্যায্য পাওনা, তা 4 টাকা দিলে কি আপনার কোনো সমস্যা মিটবে? আপনি 4 টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারবেন? পারবেন না, তো আপনার জীবন ধারণ করতে পারবেন না, তা সমস্যাটা মিটবে কি করে? কোনো সমস্যাই মিটবে না। 26-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, নির্বাচনকে পাখির চোখ করে বাজেট ঘিরে প্রত্যাশাও ছিল রাজ্যবাসীর। মুখ রাখল মমতা সরকার। বাজেট পেশের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। রাজ্য সরকারি কর্মচারীরা যদিও মনে করছেন ভোটের আগে তাদের মত পেতেই ডিএ বৃদ্ধির ঘোষণার সিদ্ধান্ত মমতা সরকারের। কলকাতা টিভি। দিল্লির দরবারে আর্জি জানিয়েও সুফল মেলেনি, বারবার চিঠি পাঠিয়েও মেলেনি সুরাহা। তাই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে এবার উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা। 2 বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ডেডলাইন রাজ্যে। দীর্ঘদিনের হতাশা, দীর্ঘদিনের সংগ্রাম। বন্যার জলে ভেসে গিয়েছে বাড়িঘর, সর্বহারা হয়েছেন ঘাটালবাসী। কবে প্রত্যাশা পূরণ? কবে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন? প্রশ্ন তুলেছিলেন ঘাটালবাসী। কথা দিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য। বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে বিপুল বরাদ্দ করল রাজ্য সরকার। 1950 সাল থেকে ঘাটালবাসীর অভিযোগ, ভুরি ভুরি বন্যায় কার্যত সব হারিয়ে রাস্তায় বসতে হয়েছে তাদের। ঘাটালবাসীর এই দুর্দশার কথা মাথায় রেখেই লড়াইয়ে নেমেছিলেন সাংসদ দেব। কখনো জল কাদায় খালি পায়ে, কখনো আবার ত্রাণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন সাহায্যের জন্য। একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেও সুরাহা হয়নি, চিঠি পাঠিয়েও মেলেনি উত্তর। এই আবহে 24-এর লোকসভা ভোটের আগে সাংসদ পদ ছাড়ার কথাও ভেবেছিলেন দেব। রাজ্যের তারকা সাংসদকে নিয়ে যখন রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে, ঠিক তখনই পার্লামেন্টে দাঁড়িয়ে ফের সাধারণ মানুষের হয়েই গলা ফাটাতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। তৃণমূল সাংসদের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র, তবে দেবের আবেদনে সাড়া দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা নিল রাজ্য। 2025-26-এর রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,000 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। সাংসদ হিসেবে এটা দেবের বড় জয়। অথই জলে ভেসে গিয়েছিল ঘাটালের যে অসহায় মানুষগুলো, এই জয় তাদেরও। আজকে সত্যি ভীষণ ভালো লাগে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কি আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, মানে কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান পিছু 500 কোটি টাকা বরাদ্দ করলেও সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, গাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। ক্ষমতা দেখ হাওয়াই চটির ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি। যদি সাকসেস হয়, আমাদের এই 17টা ওয়ার্ডের ভিতরে প্রায় 10টা ওয়ার্ড জলে সবসময় ডুবেই থাকে, খুবই উপকার হবে। খুশি, খুবই খুশি, কিন্তু হলেই ভালো। আমরা বললাম তো যে আমরা খুশি যে মাস্টার প্ল্যান হলে ভালোই হবে, যেহেতু আমরা বানভাসী লোক, আমরা বন্যায় বেশ কষ্ট পাই, তাই মাস্টার প্ল্যান হলে আমাদের পক্ষে ভালোই হবে। দীর্ঘদিনের আশা, বহুদিনের অপেক্ষা। ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দের পর এবার তা বাস্তবায়নের পালা। বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এতদিন যে লড়াই চালিয়ে এসেছেন তৃণমূল সাংসদ দেব, রাজ্য বাজেট পেশের পর সেই লড়াইটা এবার শেষের পথে। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। রাজ্যে কর্মসংস্থানই মূল লক্ষ্য।
2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থানেই জোর দেওয়া হয়েছে। আরও কর্মসংস্থানের লক্ষ্যেই সচেতনভাবে বাজেটের ভিশন তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের আর্থিক বঞ্চনার ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চলছে বাজেট মরশুম। সদ্য পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট, বুধবার পেশ হলো রাজ্য বাজেট। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে সচেতনভাবে জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও সাধ্যমতো রাজ্যের সব ইস্যুতে আলোকপাত করার চেষ্টা করেছে তৃণমূল সরকার। রাজ্যে আরও কর্মসংস্থানই যে মূল লক্ষ্য তার ইঙ্গিত মিলেছে মমতার বাজেট ভিশনে। এদিন বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র সহ অন্যান্যরা। এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতু বন্ধন, উন্নতির সেতু বন্ধনে, উন্নতির কর্মবন্ধনে কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন দেশের তাবড় শিল্পপতিরা। রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজেপি এসে 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। রাজ্যের বিপুল প্রাপ্য মেটায়নি কেন্দ্র। 100 দিনের কাজ, বাংলার বাড়ির মতো প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পুরোপুরি বন্ধ। রাজ্যকে আর্থিকভাবে অবরুদ্ধ করায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সুপরিকল্পিত বাজেটে সব শ্রেণীর মানুষকে সুবিধা প্রদান করা হয়েছে। তৃণমূলের শাসনে রাজ্যে কর্মসংস্থান হয়নি। বিরোধীদের এই অভিযোগকে মাথায় রেখেই 26-এর নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মাস্টার স্ট্রোক মমতার। কলকাতা টিভি। রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ, আরও 9,600 কোটি টাকা বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। 14,000 কোটি আগেই ছিল, ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হলো প্রায় 23,000 কোটি টাকা। আগামী আর্থিক বছরে আরও 16 লক্ষ বাড়ি তৈরি করা হবে জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলা বাজেটে গরিবদের স্বস্তি, আরও 16 লক্ষ বাংলার বাড়ি। বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাজেটে নজর দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নমূলক এবং জনমুখী প্রকল্পের দিকে। বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে আগেই বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাকি 16 লক্ষ বাড়ির যে টাকা বাকি রয়েছে সেই কিস্তির টাকাও 2026 সালের আগে 2 দফায় মিটিয়ে দেওয়া হবে। সেই ঘোষণা মতোই রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ বাংলার বাড়ি প্রকল্পে। রাজ্যে তৈরি হবে 16 লক্ষ নতুন বাড়ি। নতুন বাড়ি নির্মাণে বরাদ্দ 9,600 কোটি টাকা। বাংলার আবাস যোজনা প্রকল্পে 40% অর্থ রাজ্য সরকার দেয়। 2015-16 সাল থেকে শুরু হয়েছিল প্রকল্প। 2021-22 পর্যন্ত এই স্কিমে 34,18,959টি বাড়ি তৈরি হয়। 16 লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার। এই পর্যায়ের প্রথম কিস্তির টাকা পরিবার পিছু 60,000 টাকা হারে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হবে বলে বাজেটে জানানো হয়েছে, যে কারণে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বলা হয়েছে এই পর্যায়ের দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে প্রদান করা হবে। আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি
বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাভ সম্ভব 1400 আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেব। বুধবারের রাজ্য বাজেটে বলা হয়, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করার কারণে গরিব মানুষদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য। 2024 সালের 17 ডিসেম্বর বাংলার বাড়ি প্রকল্প চালু হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে 12 লক্ষ যোগ্য পরিবারকে প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। রাজ্য সরকার এজন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করে। প্রথম কিস্তিতে পরিবার পিছু 60,000 টাকা হারে মোট 7,200 কোটি টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ও সর্বশেষ কিস্তি 2025 সালের জুন মাসের মধ্যে ছাড়া হবে। সূত্রের খবর, 16 লক্ষ বাদে আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে একই প্রক্রিয়ায় সেই আবেদনগুলি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য বিধানসভা ভোটের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, পথশ্রী থেকে বাংলার বাড়ি একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ রাজ্য বাজেটে। বাজেটের বিরোধিতা করে কর্মসংস্থানের দাবি তুলে অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। পাল্টা রাজ্য বাজেটকে সামনে রেখে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্য বিধানসভায় পেশ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের একাধিক প্রকল্পের বরাদ্দ পুরোপুরি বন্ধ রেখেছে কেন্দ্র, প্রাপ্য টাকাও মেটায়নি। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও উত্তর থেকে দক্ষিণ, প্রান্তিক থেকে চাকুরিজীবী, রাজ্যের প্রায় সব প্রান্তের সব শ্রেণীর মানুষকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে। আর এই বাজেট পেশের পরে সরকারের সমালোচনা পাল্টা সমালোচনা শুরু হয়েছে। বাজেটের পর কর্মসংস্থানের দাবি তুলে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। বাজেটের বিরোধিতা করে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। পাল্টা রাজ্য বাজেটকে সামনে রেখে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কর্মসংস্থান ইস্যুকেও একহাত নিয়েছেন তিনি। স্রেফ দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে 1 লক্ষ কর্মসংস্থান হবে দাবি মুখ্যমন্ত্রীর। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, জনকল্যাণমুখী প্রকল্পের খরচ সত্ত্বেও সুপরিকল্পিত বাজেট পেশ করল তৃতীয় মমতা সরকার। সরকারি কর্মী থেকে প্রান্তিক কৃষক, বন্যা রোধে পদক্ষেপ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, রাজ্যের যা সমস্যা ছিল প্রায় সবকিছুই সমাধানের চেষ্টা করা হয়েছে এই বাজেটে। কলকাতা টিভি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত সারা জাগানো তথ্য।
টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করে নাম পাঠানো হতো বিকাশ ভবনে। যে তালিকায় নাম রয়েছে রাজ্যের বহু প্রভাবশালীর, সেই প্রভাবশালীদের নাম ও তাদের সুপারিশ করা চাকরি প্রার্থীদের নামের চাঞ্চল্যকর তালিকা কলকাতা টিভির হাতে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বরাবর অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার। টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য রীতিমতো তালিকা তৈরি করে পাঠানো হয় বিকাশ ভবনে। তদন্ত করতে গিয়ে বিকাশ ভবন থেকে সেই সংক্রান্ত চাঞ্চল্যকর নথি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই নথিতে নাম রয়েছে বহু প্রভাবশালীর, যারা প্রাথমিকে টাকার বিনিময়ে চাকরি দিতে চেয়েছিলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত সেই সাড়া জাগানো তথ্য কলকাতা টিভির হাতে। কারা পাঠিয়েছিলেন চাকরি প্রার্থীদের নামের তালিকা? সিবিআই তদন্ত বলছে 2016 সালে মোট 321 জন চাকরি প্রার্থীর নামের তালিকা দিয়েছিলেন খোদ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপারিশ পুরুলিয়া, তালিকায় নাম 18 চাকরি প্রার্থীর। সুপারিশ ভব, তালিকায় নাম 2 চাকরি প্রার্থীর। সুপারিশ অফিসে আসা নাম, তালিকায় 27 চাকরি প্রার্থীর নাম। সুপারিশ ম্যানেজার 1, তালিকায় নাম 1 চাকরি প্রার্থীর। বিধায়ক শওকত মোল্লা, তালিকায় নাম 2 চাকরি প্রার্থীর। পি ঘোষ জেইউ, তালিকায় নাম 1 চাকরি প্রার্থীর। মিহির গোস্বামী, তালিকায় নাম 1 চাকরি প্রার্থীর। সুপারিশ বাঁকুড়া জেলা, তালিকায় নাম 2 চাকরি প্রার্থীর। সুপারিশ সাংসদ মমতা ঠাকুর, তালিকায় নাম 20 চাকরি প্রার্থীর। সুপারিশ বিধায়ক শ্যামল সাঁতরা, তালিকায় নাম 22 চাকরি প্রার্থীর। সুপারিশ বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, তালিকায় নাম 5 চাকরি প্রার্থীর। সুপারিশ বিধায়ক গুলশন মল্লিক, তালিকায় নাম 10 চাকরি প্রার্থীর। সুপারিশ শম্ভু সরকার পুরুলিয়া, তালিকায় নাম 78 চাকরি প্রার্থীর। সুপারিশ সাংসদ দিব্যেন্দু অধিকারী, তালিকায় নাম 18 চাকরি প্রার্থীর। সুপারিশ ভারতী ঘোষ পুলিশ সুপার, তালিকায় নাম 4 চাকরি প্রার্থীর। সুপারিশ পশ্চিম মেদিনীপুর, তালিকায় নাম 70 চাকরি প্রার্থীর। সুপারিশ বুবাই বেহালা, তালিকায় নাম 2 চাকরি প্রার্থীর। সুপারিশ রাজ চক্রবর্তী, তালিকায় নাম 1 চাকরি প্রার্থীর। তবে এই তালিকায় যাদের নাম রয়েছে তারা আদৌ চাকরি পেয়েছেন কিনা তা যাচাই করেনি কলকাতা টিভি। তবে কিছু জনের নামের পাশে টিক মার্ক দেখে মনে করা হচ্ছে তারা চাকরি পেতে পারেন। এই সংক্রান্ত আরও তথ্য কলকাতা টিভি আগামী দিনে দর্শকদের সামনে সবিস্তারে তুলে ধরবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।